এবার উপদেষ্টা আসিফ মাহমুদের উপর হামলা। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদের অফিসে অবস্থা। বিস্তারিত জানতে না টেনে দেখতে থাকুন। জন্য বেঁচে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পর আরেকজন উপদেষ্টাকে হেনস্থা করার পরিকল্পনা আওয়ামী লীগ অপদস্থ করার একটি প্লট তৈরি করা হয়েছিল। গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। তার উস্কানিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। গণ আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান শেখ হাসিনা সহ তার দলের অসংখ্য নেতাকর্মী। আবার গা ঢাকা দেন অনেকেই। তবে এতদিন ওবায়দুল কাদেরের খোঁজ না মিললেও এবার তার অবস্থা নিয়ে গুঞ্জনের ডালপালা মেলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেল যেতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে জন্য বেঁচে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানালেন ডক্টর ইউনূস। হতাশ হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার বিস্তারিত। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পর আরেকজন উপদেষ্টাকে হেনস্থা করার পরিকল্পনা নিয়েছিল ফ্রান্স শাখা আওয়ামী লীগ। অপদস্থ করার একটি প্লট তৈরি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা ঠেকানো গেছে। এ বিষয়ে রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখের প্রতিবেদক মিজানুর রহমান একটি অনুসন্ধান করেছেন। ঘটনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক কোনো প্রেস নোট বা ভাষ্য প্রচার হয়নি। এ নিয়ে প্রত্যক্ষদর্শীদের একাধিক বয়ান পাওয়া গেছে। একটি ভাষ্য ছিল এমন: 7 নভেম্বর বৃহস্পতিবার প্যারিসের স্থানীয় সময় বিকাল শহরের প্রাণকেন্দ্রের একটি রেস্টুরেন্ট, নাম ব্লুয়া, কেউ কেউ ব্লোয়েসো বলে থাকেন। ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস থেকে 2 কিলোমিটার দূরত্বে এর অবস্থান। সেখানে পূর্ব নির্ধারিত বৈঠক চলছে। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং ব্যক্তিগত সফরে প্যারিসে যাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বাইরে 6-7 জনের একটি জটলা। 2-1টি মুখ পরিচিত, তারা আওয়ামীপন্থী। তাদের গতিবিধি সন্দেহজনক। উপদেষ্টার প্রোটোকল টিম বিষয়টি অবহিত করে দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। তিনি সেখানে উপস্থিত হন, তাদেরকে বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সক্ষম হন। ততক্ষণে বৈঠকও শেষ হয়ে যায়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পূর্ণ নিরাপদে ফ্রান্স ত্যাগ করেন। তার সঙ্গে ক্ষুব্ধ আওয়ামী লীগ সমর্থকদের মুখোমুখি হওয়া দূরে থাক, তিনি ঘটনা আঁচ করতে পেরেছেন কিনা সংশয় প্রকাশ করেন ওই প্রত্যক্ষদর্শী। অন্য ভাষ্যটি ছিল এমন: অনির্ধারিত সফরে কয়েক ঘন্টার জন্য জেনেভার বৈঠক সেরে সড়ক পথে প্যারিসে যান উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান, উপদেষ্টার পলিসি অ্যাডভাইজার আব্দুল আহাদ, APS মোয়াজ্জেম হোসেন। জেনেভা থেকে 6 ঘন্টার ড্রাইভ শেষে 7 নভেম্বর সকালে তারা প্যারিসে পৌঁছান। 9টায় বাংলাদেশ মিশনে মতবিনিময় করেন 36 জুলাইয়ের আন্দোলনে প্যারিস থেকে নানাভাবে সহায়তাকারী প্রবাসী বিপ্লবীদের সঙ্গে। ফ্রান্সে পড়ুয়ারাও ছিলেন সেখানে। ওই মিটিং শেষে তিনি জেনেভা থেকে নিয়ে আসা গাড়িতে চড়েই আইফেল টাওয়ার দেখতে যান। দুপুরে ফেরেন বাংলাদেশ মিশনে। সেখানে সামান্য সময় বিশ্রাম এবং খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যান। গন্তব্য জেনেভা। ফেরার পথে একটি ক্যাফেতে বৈঠকে বসেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সঙ্গে। এটি না মিশন না পিনাকির আবাসস্থল, থার্ড এবং মাঝামাঝি একটি প্লেস। ওই প্লেসেই উপদেষ্টাকে ঘিরে ধরার অপচেষ্টা হয়, কিন্তু বিক্ষুব্ধ আওয়ামী সমর্থকরা খুব সুবিধা করতে পারেনি। ওই প্রত্যক্ষদর্শীর বয়ান মতে দূতাবাসের বেশ কজন কর্মকর্তার আচমকা উপস্থিতিতে তারা সরে গেছে, এটা সত্য। তার চেয়ে বড় বিষয় ছিল উপদেষ্টা সেখানে বেশিক্ষণ ছিলেন না। ফ্রান্সে তার সফরটি ছিল খুবই সংক্ষিপ্ত। সময় পেলে, অর্থাৎ ফ্রান্সে তিনি রাত্রি যাপন করলে কিংবা তার উপস্থিতি প্রলম্বিত হলে হয়তো তারা বড়সড় জমায়েতের প্রস্তুতি নিতে পারত। জেনেভা, ফ্রান্স এবং ঢাকার ওয়াকিবহাল সূত্র মতে জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থা এবং ফ্রান্সে উপদেষ্টা আসিফ মাহমুদকে হেনস্থার ব্যর্থ চেষ্টা একই সূত্রে গাঁথা।
ওই দুটি ঘটনার নেপথ্যে একটি নাম পাওয়া গেছে। তিনি ষাটোর্ধ্ব পতিত সরকারের সুবিধাভোগী, নাম এনায়েতুল্লাহ ইনু। কারাগারে থাকা ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের ব্যবসায়িক পার্টনার। আতিক মেয়র থাকা অবস্থায় সর্বশেষ ফ্রান্স সফরে দূতাবাসের প্রোটোকল না নিয়ে তার বন্ধুর আতিথেয়তাতেই স্বাচ্ছন্দ্যে ছিলেন। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার নিয়ন্ত্রণ এনায়েতুল্লাহর হাতে। ওই সংগঠন 2016 সালে মালয়েশিয়ায় একটি বিজনেস সম্মেলন করে। সেই সম্মেলন উপলক্ষে 107 জনকে বাংলাদেশ থেকে পাচারের অভিযোগ উঠেছিল। পরবর্তীতে অবশ্য দাতো ইবাদত হোসেনের মধ্যস্থতায় দায় মুক্তি মেলে। আসিফ মাহমুদ ও পিনাকি ভট্টাচার্যের বৈঠকস্থলের বাইরে বেসামাল হওয়া আলী হোসেন এনায়েতুল্লাহ ইনুর ঘনিষ্ঠজন বলে খ্যাত। তিনি আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য। আলীর সঙ্গে ছিলেন ইমদাদ হোসেন, যিনি সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিনের কথিত ভাগ্নে। জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। তার উস্কানিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। গণ আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান শেখ হাসিনা সহ তার দলের অসংখ্য নেতাকর্মী। আবার গা ঢাকা দেন অনেকেই। তবে এতদিন ওবায়দুল কাদেরের খোঁজ না মিললেও এবার তার অবস্থা নিয়ে গুঞ্জনের ডালপালা মেলেছে। সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। নেতাকর্মীদের কোনো রকমের নির্দেশনা না দিয়েই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর একে একে তার পদাঙ্ক অনুকরণ করেন অনেক আওয়ামী লীগের নেতারাও। সীমান্তে ধরাও পড়েছেন অনেকে, আর সীমান্ত পার হতে গিয়ে ঘটেছে মৃত্যুর ঘটনাও। গত 4 আগস্টের পর থেকেই কার্যত লোকচক্ষুর আড়ালে চলে যান ওবায়দুল কাদের। তবে 8 নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারত পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। এর পরের দিন মধ্যরাতে চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইশরাতুন নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়া কয়েকজন নেতা জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কোনো যোগাযোগ হয়নি। এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। তিনি সেখানে 2 থেকে 1 দিন অবস্থান করে পরে আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। গণ অভ্যুত্থানের পর দিল্লির লুটেন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করে দিয়েছেন। ওবায়দুল কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও গুঞ্জন রয়েছে। গুয়াহাটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ বলে তিনি সেখানেই অবস্থান করছেন। ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ বিভিন্ন একাধিক সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংলগ্ন সীমান্ত দিয়ে চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে কাদের ভারতে পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুরের পূর্বী আবাসিক এলাকায় অবস্থিত 500 কোটির বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করছিলেন তিনি। এখান থেকে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ করেন। পরে অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন এবং সবশেষ তিনি ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিজীবনে যথেষ্ট সফল একজন উদ্যোক্তা, বিশ্বব্যাপী নাম সুনাম কামিয়েছেন। তবে রাজনীতির মাঠে বরাবরই তিনি অনুপস্থিত ছিলেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এক ধরনের ভালো সম্পর্ক ছিল, কিন্তু রাজনীতির মাঠে সেই 111 সরকারের সময় একটা দল ঘোষণার পর থেকে সেখান থেকে আবার সরে আসা, অ্যান্ড তারপর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ওনাকে কুপকাত করার চেষ্টা, বা তিনারও মনে মনে যে ক্ষোভ ছিলেন, দিন শেষে সরকার পতনের আগ মুহূর্তে তিনিও কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে
কথা বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন। এরপর তিনি ক্ষমতা গ্রহণ করলেন। এখন ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে ইস্যুটা, সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার কার্যক্রম পরিচালিত করা। আদালত থেকে ইতিমধ্যেই শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা বের হয়ে গেছে। পুলিশের মাধ্যমে ইন্টারপোল, ইন্টারন্যাশনাল পুলিশেরকে আপনার রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনা হয়। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে গ্রেপ্তার করে অথবা ভারতের থেকে কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার যেই বক্তব্য সরকার দিচ্ছেন, এটা আসলে কতটুকু বাস্তবায়ন করবেন? কেউ কেউ বলছেন যে না, এটা সরকার বাস্তবায়ন করবে, কারণ দেশের যারা আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত হয়েছে, এই জুলাই আগস্টে যারা অত্যাচারিত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, প্রত্যেকেরই দাবি যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। কেউ কেউ দাবি করছেন ফাঁসি দিতে হবে, কারণ তিনি যে অপরাধ করেছেন সেগুলা ক্ষমার অযোগ্য হিসেবেই একদল বলছেন। এখন এই মুহূর্তে তার এই বিচারিক কার্যক্রমকে বাস্তবায়ন করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে হাজির করানো। এখন কেউ কেউ বলছেন যে যদি তাকে বাংলাদেশের মাটিতে হাজির করানো হয়, তাহলে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হবে, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সরকার কতটুকু প্রস্তুত আছে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি এই মুহূর্তে রাজনীতির মাঠে অনেক বিভাজন দেখছেন। জামাত আলাদা, বিএনপি আলাদা হাঁটে, গণ অধিকার মাঝখান দিয়ে হাঁটে, ছাত্ররাও আলাদা আলাদা অনেক হাঁটতেছে, ডিভাইডেশনও আছে। কিন্তু একটা জিনিস যেটা বাস্তব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এই ইস্যু গঠিত যে কোনো কিছুতে আপনি দেখবেন সবাই আবার এক জায়গায় আবদ্ধ হয়ে যাচ্ছে। কারণ সবারই একটা ভয় যে আওয়ামী লীগকে স্পেস দেওয়া যাবে না। এটা এই ব্যাপারে সবাই একদম মুহূর্তের মধ্যে আপনি দেখবেন যে একটা টিম হিসাবে তারা রাজপথে নেমে যাচ্ছে। তো কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তো কি হবে, সারা বাংলাদেশের যারা আওয়ামী বিরোধী রাজনীতির যে শক্তিটা আছে তারা একত্রিত হয়ে যাবে, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করলে আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না। যেমনটা বেগম খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয়েছিল, জামাতের বড় বড় নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, তখনও কিন্তু এই দেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল, জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল। মামুনুল হককে যখন গ্রেপ্তার করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল যারা জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু অদ্ভুত কারণে কেউ মাঠে নামে না। শেখ হাসিনা সেটাকে সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এটাকে কন্ট্রোল করেছিলেন। তো সরকার যদি ওই লেভেলে খেলতে পারে, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা যাবে। সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।